আচ্ছা, প্লেব্যাকে কাজ করাটা যে কোনো শিল্পীর জন্য অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, আবার দ্য সেম টাইম ওটা একটা স্বপ্নের জায়গা, কারণ সবচাইতে বড় প্ল্যাটফর্ম, ওটাকে ছাপিয়ে যাওয়া আসলে সম্ভব না। তো এই কাজটা করতে আসলে কেমন লাগছে আপনার, বা এই কাজের সুযোগটা যে তৈরি হলো, কারণ অনেক দিন ধরে তো আপনি আসলে মৌলিক গান নিয়েই কাজ করছিলেন, সেটা নিজের হতে পারে, অন্যের হতে পারে, কিন্তু এই যে প্লেব্যাকে কাজ করবার যে সুযোগ, সেটা তো নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমে তৈরি হয়েছে, সেটা কিভাবে আসলো? আমার প্লেব্যাকে কাজ করা সুযোগ তৈরি হয়েছে প্রথমত আমার বড় ভাই শফিক তুহিনের মাধ্যমে। অ্যাজ আ লিরিসিস্ট আমি ওখানে কাজ করি প্রথম। আচ্ছা। তারপরে বিভিন্ন মুভিতে গান লিখেছি গীতিকার হিসেবে। আর এই যে প্লেব্যাক করলাম, গাইলাম গান, দশ নচ মুভিতে শ্রদ্ধেয় বদিউল আলম খোকন পরিচালিত মুভি। এই ফিল্মের এই গানটা আমার গাওয়ার কথা ছিল না। আচ্ছা। এই গানটা অন্য কেউ গাইতো, কিন্তু আমি শুটিংয়ের জন্য গানটা ডেমো বানিয়ে শুটিং করতে পাঠিয়েছিলাম আমি গাইড ভয়েস দিয়ে। এটা শোনার পরে তারা খুশি হয়ে যে না, এই ভয়েসটাই থাকবে আমাদের। আচ্ছা, শুধু এই ভয়েসটা, আপনাকে আবার সেকেন্ড টাইম ভয়েস দিতে হবে না, শুধু মিক্স করে দেন। দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী এসআই শহীদের কাছে। ভাইয়া, ব্যস্ততম এই সময়টা কতখানি এনজয় করছেন? ভীষণ রকম ভালো লাগে ব্যস্ত থাকতে, কাজের মধ্যে থাকতে। তো খুবই ভালো এনজয় করছি এবং ভালো লাগছে কাজ। আচ্ছা, কি কি কাজ করা হলো এর মধ্যে? জি সিরিজের কিছু কাজ আছে, অডিওর কাজ, এবং দুইটা মুভির কাজ। দুইটা মুভি হচ্ছে, একটা মুভি হচ্ছে যাযাবর, সোহাগ ওয়াজিউল্লাহর লেখায় আমার সুরে সঙ্গীত পরিচালনায় গান গেয়েছে নোবেল। আর আরেকটা মুভি হচ্ছে মন পাখি। আচ্ছা। মন পাখি মুভির টাইটেল গানটা আমি করছি, লিখেছেন শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাজি ভাই। তো ওই গানের ট্র্যাক রেডি হচ্ছে, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে ভয়েস নিব। আচ্ছা, প্লেব্যাকে কাজ করাটা যে কোনো শিল্পীর জন্য অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, আবার দ্য সেম টাইম ওটা একটা স্বপ্নের জায়গা, কারণ সবচাইতে বড় প্ল্যাটফর্ম, ওটাকে ছাপিয়ে যাওয়া আসলে সম্ভব না। তো এই কাজটা করতে আসলে কেমন লাগছে আপনার, বা এই কাজের সুযোগটা যে তৈরি হলো, কারণ অনেক দিন ধরে তো আপনি আসলে মৌলিক গান নিয়েই কাজ করছিলেন, সেটা নিজের হতে পারে, অন্যের হতে পারে, কিন্তু এই যে প্লেব্যাকে কাজ করবার যে সুযোগ, সেটা তো নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমে তৈরি হয়েছে, সেটা কিভাবে আসলো? আমার প্লেব্যাকে কাজ করা সুযোগ তৈরি হয়েছে প্রথমত আমার বড় ভাই শফিক তুহিনের মাধ্যমে। অ্যাজ আ লিরিসিস্ট আমি ওখানে কাজ করি প্রথম। আচ্ছা। তারপরে বিভিন্ন মুভিতে গান লিখেছি গীতিকার হিসেবে। আর এই যে প্লেব্যাক করলাম, গাইলাম গান, দশ নচ মুভিতে শ্রদ্ধেয় বদিউল আলম খোকন পরিচালিত মুভি। এই ফিল্মের এই গানটা আমার গাওয়ার কথা ছিল না। আচ্ছা। এই গানটা অন্য কেউ গাইতো, কিন্তু আমি শুটিংয়ের জন্য গানটা ডেমো বানিয়ে শুটিং করতে পাঠিয়েছিলাম আমি গাইড ভয়েস দিয়ে। এটা শোনার পরে তারা খুশি হয়ে যে না, এই ভয়েসটাই থাকবে আমাদের। আচ্ছা। শুধু এই ভয়েসটা, আপনাকে আবার সেকেন্ড টাইম ভয়েস দিতে হবে না, শুধু মিক্স করে দেন। ও বাহ, এভাবেই গানটা আমার ডেমো ভয়েসটা দিয়ে রেকর্ডিং ডেমো হলো? ভয়েস, আমি সেকেন্ড টাইম ভয়েস দিই না এই দারুণ গানে। ব্যাপার তো এটা। আর গানটা গিয়েছি আমি এবং স্বরলিপি। হ্যাঁ, গানটার রেসপন্স খুব ভালো। মানে এইটা তো একটা অন্যরকম ব্যাপার যে কো আর্টিস্ট Definitely, যখন definitely. লাইফের কো আর্টিস্ট হয়, মানে পার্টনার হয়, স্বরলিপি আপুর সাথে কাজ, মানে কোঅর্ডিনেশনটা আমি যতটুকু স্বরলিপি আপুর কাছ থেকে শুনেছি যে আপনি খুবই খুঁতখুঁতে একজন মানুষ, এবং স্বরলিপি আপুর গানের সবচেয়ে বড় সমালোচক আপনি। দুজন মিলে একসাথে কিভাবে কোঅর্ডিনেট করলেন কাজটা? এটা সত্যি, গানের ব্যাপারে আমি নিজেকেও ছাড় দেই না। হ্যাঁ। কে শুনলো, কে ভালো বলো মন্দ বলো, এটা পরে। আগে আমি, আমার মন যতক্ষণ না হয়, আমি একটা গানের 4 বার 5 বারও কম্পোজিশন করি, লিখিত ফেলে দিই, তারপরে হয়তো ফাইনাল হয়। আর স্বরলিপি যেটা বলেছে সেটা সত্যি বলেছে। স্বরলিপির সাথে আবার কাজ করা অনেক চ্যালেঞ্জিং বিষয়, গান গাওয়া। কিভাবে কিভাবে সেটা? কারণ ও তো একদম পরিপূর্ণ আর্টিস্ট। হ্যাঁ। ওর থ্রোয়িং আমার থ্রোয়িং কিন্তু আলাদা। তো ওই জায়গা থেকে একজন শুধু স্বরলিপি না, যে কোনো ভালো আর্টিস্টের সাথে যদি ওই বরাবর কেউ গাইতে না পারে, তো এটা স্ট্যান্ডার্ডটা মিট করাটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। চ্যালেঞ্জ হয়ে যায়। সেই জায়গা থেকে স্বরলিপির সাথে আমার মতো
মানুষের গান গাওয়াটা খুব টাফ। এটা নিঃসন্দেহে আপনার বিনয়। আপু ভালো গায়, আপনিও ভালো গান। একটি গান শুনি এখন আমরা, তারপর আমরা বাকি গল্পে যাই। কোন গানটি শুনছি? আমি তছনছ মুভিতে যে গানটা গেয়েছি সেটাই একটু অল্প একটু গাই। শুনি। ভালোবাসার মানুষ তুমি এমনই আমার, এক পলকে তোমার প্রেমে পড়ি হাজার বার, তোমার জন্য রেখেছি এই হৃদয়ে প্রেমে জমা, উজাড় করে দেব শুধু তোমায় প্রিয়তমা। বাহ, ছোট্ট করে গাইলেন কিন্তু ভালো লাগলো। একটি বিষয় কি যে এখন তো আসলে বাংলা সিনেমা তুলনামূলকভাবে কম, মানে একটা সময় যে বাংলা সিনেমার যুগটা ছিল, সময়টা ছিল, হ্যাঁ এখন কিন্তু সেটা নেই। খুব অল্প কিছু সংখ্যক সিনেমা তৈরি হয় এবং অল্প কিছু সংখ্যক সঙ্গীত শিল্পীদেরকেই আমরা শুনি ঘুরে ফিরে গানে। দেখতে শুনি। হ্যাঁ, হ্যাঁ, তো সেই জায়গাতে আপনার কি ইচ্ছে আছে যে এই প্লেব্যাকটা নিয়ে থাকবার, গান গাইবার ক্ষেত্রে? গান লেখা এবং সুর করার মধ্যেই আমি আনন্দ বেশি খুঁজে পাই, কিন্তু আমি অনুপ্রেরণা বা হাততালি মানুষের জন্য খুব প্রভাব বিস্তার করে একটা মানুষের উপরে। ডেফিনেটলি রিকগনিশন খুব ইম্পর্টেন্ট। তো এই গানটা গাওয়ার পরে আমি কিছু মানুষের, বিশেষ মানুষের যে প্রশংসা পেয়েছি, আচ্ছা, এখন মনে হচ্ছে না আমার গানটা কন্টিনিউ করা উচিত, এবং আমি সেটা করছি এবং করব। কাদের কি কি ধরনের প্রশংসা পেয়েছেন সেটাও একটু জানতে ইচ্ছে করছে। আমাদের শ্রদ্ধেয় লিটন অধিকারী রিন্টু গীতিকার, বাকিল আলম, গোলাম মোর্শেদ, এরকম যারা লিজেন্ডারি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আছেন, সঙ্গীত বোদ্ধা যারা, সঙ্গীত বোদ্ধা যারা আছেন, সবাই বলেছে তোমার গান গাওয়া উচিত, রেগুলার গান গাওয়া উচিত, এবং তুমি গীতিকার না কণ্ঠশিল্পী, কোনটা তুমি? তো গানটা অবশ্যই রেগুলার করো, এবং স্বরলিপি নিজে। তার মানে প্লেব্যাকের কাজটা কন্টিনিউ করবেন আপনি? অনেক শুধু প্লেব্যাক না, গান অডিও এবং অডিও গাওয়াটা রেগুলার করবে ইনশাআল্লাহ এখন। একজন গীতিকার হিসেবে আপনার আইডল যদি বলি কারা? সুমন চট্টোপাধ্যায়, গাজী মাজহার আনোয়ার, আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রিন্স মাহমুদ, শফিক তুহিন, আবু হেনা মোস্তফা কামাল, মাসুদ করিম, এরকম আরো অনেকজন আছেন যারা। গান লিখবার সময় কারোর প্রভাব কি কখনো আপনার উপর পড়ে কিনা? ধরেন যাকে আমরা অনেক বেশি পছন্দ করি, অজান্তেই না তার একটা প্রভাব তৈরি হয়ে যায়, সেটা আমরা হয়তো ইচ্ছাকৃতভাবে করি না, এমন কখনো হয় কিনা? লেখার ক্ষেত্রে এটা আমার হয় না, সুর করার ক্ষেত্রে এটা হয়ে থাকে আমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লেখার ক্ষেত্রে হয় কি যে আমি অনেক জনপ্রিয় গান হয় যে ভাইরাল গান হয়ে যায়, সবাই শোনে, অনেক মানুষ শোনে, আমি কিন্তু কখনোই এই গানটা মনে হয় না আমি একবার শুনি। আচ্ছা, হ্যাঁ, আমি হয়তো কোনো রিলস আসলো তখন শুনলাম একটু, অতটুকুই, কিন্তু গান আমি ওইভাবে ভালো গান যেটা, সেটা আমি বেছে বেছে, যে গানটা দুনিয়া হয়তো অনেক খুব কম মানুষ শোনে, ভিউজ কম, ওই গানটা আমি শুনি, কিন্তু ভালো গান, আচ্ছা আচ্ছা, ওই গানটা আমি শোনার চেষ্টা করি, আমার মতো করে একটা কথাকে উপস্থাপন করার ট্রাই করি। হ্যাঁ, একজন হয়তো বিখ্যাত গীতিকার, বরেণ্য গীতিকার, ওনার মতো করে উনি একটা কথা উপস্থাপন করেছেন, সেম কথাটা আমি আমার মতো করে উপস্থাপন করি। এখানে আপনার বলার ধরনটা আলাদা রকম হয়। হ্যাঁ, এই যে বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, ওনার কথা হচ্ছিল, তার কথাই তো আপনি সুর করেছেন, সেটা আসলে কতটা কঠিন ছিল? এটা তো একটা চাপের ব্যাপার। ওনারা কি গীতিকার! না, আমার কাছে যখন লিরিকটা আসলো, যে টপিকে লিরিকটা লেখা, আচ্ছা, এবং এটার মধ্যে দিয়ে যে শব্দ চয়ন, আমার হয় না যে নিজের গান বা অন্য একজন গীতিকারের গান একটা শব্দ ভালো লাগছে না, চেঞ্জ করা, হ্যাঁ, এর করি তো অল্টারনেট করে দেওয়া শব্দ। কিন্তু উনি এমন একজন গীতিকার, আমি সুর করতে গিয়ে বুঝেছি একটা শব্দ আমি বাদ দেওয়ার কোনো পথ নাই, এবং একটা শব্দ যদি আমি চেঞ্জ করি গানটার মানটাই কমে যায়। এইরকম ভাবে ওনারা গান লিখেছেন, মানে খুবই কম্প্যাক্ট, একদম প্যাক্ট ওনার গান লেখা, সুর করার সময় সুর করবার সময় আপনার ভাবনা কি কাজ করেছে? আসলে ওনাদের গান যেভাবে লিখেন, যে গ্রামার থাকে, বক্তব্য যেটা থাকে, ওটা দেখলেই সুর এমনিই চলে আসে। আচ্ছা, ওনাদের বিশেষত্ব মানে গানই বলে দিচ্ছে যে এটা সুর কেমন হবে, কেমন হবে, হ্যাঁ, এটা বলে দেয় ওনাদের। শুধু উনি না, যারা
ওই মানের উঁচু মানের যারা গীতিকার আছে সবার ক্ষেত্রে এই একই। সেজন্য তো তারা বরেণ্য। এক্স্যাক্টলি। আচ্ছা শহীদ ভাই, যখন গান লেখা হয় তখন ধরেন একজন কেউ গান লিখলো, একটা গল্প বা একটা ভাবনা থেকে গানটা লিখলো, তারপর সুর এবং সঙ্গীত আয়োজনে গিয়ে অনেক সময় হয় যে অধিক বাদ্যযন্ত্রের ব্যবহারের কারণে সেটা অনেক অতিরঞ্জিত হয়ে যায়, তখন গানের যে একটা আবেদন সেটা হারিয়ে যায়। এটা কখনো কখনো আপনাকে ফেস করতে হয় কিনা? আসলে সঙ্গীতটা হচ্ছে সঙ্গত। আপনি বলতে পারবেন যে পৃথিবীতে কোনো গান মিউজিকের জন্য হিট হয়েছে, অনলি মিউজিকের জন্য হিট হয়েছে? গানের কথাটা হচ্ছে মেইন, কথা সুর সাথে সঙ্গত, সঙ্গীত হচ্ছে সঙ্গত, কথা সুরকে সঙ্গত দেবে। এখন মিউজিকের আধিক্য দিয়ে ওটা মানুষের ইমোশনকে ছুঁতে পারে না বা ওটা হয় না। অনেকের সাথেই কাজ করেছেন, অনেক রকমভাবেই কাজ করেছেন, অনেক সঙ্গীত পরিচালকের সাথে কাজ করেছেন। তো নিজে আপনি যখন সঙ্গীত পরিচালক সেই জায়গাটাতে বেশি কমফোর্ট ফিল করেন, নাকি অন্য সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করতে বেশি ভালো লাগে? না, পছন্দের তো কিছু সঙ্গীত পরিচালক আছেন যাদের সাথে কাজ করলে অনেক আমি সমৃদ্ধ হই, অলঙ্কৃত হই। হ্যাঁ হ্যাঁ। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যখন কোনো কাজ আমার মতো করে করার ট্রাই করি, ওটা আমি আরও বেশি আনন্দ পাই। আচ্ছা। কারণ আমি আমার মন যেটা বলছে, যেটা ডিজাইন করেছে, এটা আমি আমার মতো করে করতে পারি। আচ্ছা, যখন আপনি গান শুনতেন সেই সময় একরকম গান হতো, এখন কিন্তু গানের ধরন বা গল্প বলবার যে ধরন সেখানে অনেক পরিবর্তন এসেছে। সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া একজন শিল্পীর জন্য অনেক বড় একটা কঠিন কাজ। সেটা আসলে কিভাবে করেছেন যে যখন গান শুনেছি, একরকম গান শুনেছি, এখন আমাকে সেই গানটা বানাতে হচ্ছে এবং এখনকার যারা শ্রোতা তাদের কথা মাথায় রেখে গানটা তৈরি করতে হচ্ছে, এটা নিয়ে আসলে কিভাবে কাজ করেন আপনি? অবশ্যই মানুষের ইমোশনের কথা চিন্তা করে, মানুষের জীবনের গল্প, হ্যাঁ যেটা একটা মানুষের জীবনের সাথে আমার গানের লিরিক, গল্প, সুর, কথা কানেক্ট হয় বা মিলে যায়, হ্যাঁ, এরকম যোগাযোগ তৈরি করতে পারে, যোগাযোগ তৈরি গল্পটা করতে, যেন exactly, সঠিকভাবে বলতে পারি আমি। হ্যাঁ, ওটা তো মাথা অবশ্যই রাখতে হয়। আচ্ছা, রিসেন্টলি তো আপনি মুভির কাজগুলো করছেন, কিন্তু নিজের মৌলিক গান, আর এখন তো সব শিল্পীরাই নিজেদের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছে, তো আপনার ক্ষেত্রে সেটা করা হচ্ছে কিনা? হ্যাঁ, করা হচ্ছে। আমি নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান বানাচ্ছি অলরেডি। সেখান থেকে 12টা গান অলরেডি আমার করা হয়ে গেছে। এগুলো মিউজিক ভিডিও আকারে খুব দ্রুত আসবে আমার নিজস্ব মিউজিক ইউটিউব ভিডিও চ্যানেলে। করাটা একটু বেশি চাপের হয়ে যায় না শহীদ ভাই? কারণ অনেক তো একটা মানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সেখানে। থাকে। আমি হয়তো প্রথমে কিছু গান মিউজিক ভিডিও বানাবো, কিন্তু পৃথিবীর সঙ্গীতের ইতিহাসে বা অডিওর ইতিহাসে দেখবেন যে একটা গানে মিউজিক ভিডিও নাই, শুধু একটা স্টিল পিকচার আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ মানুষ দেখে। অডিওটাই হচ্ছে মেন। সময়ের প্রয়োজনে হয়তো 2-4টা মিউজিক ভিডিও প্রথমে যারা বানাবো। প্রকৃত শ্রোতা তারা মূলত ভালো গানটাই গান শোনে। শুনবেই, হ্যাঁ। ভালো গান শুনবেই, এটাকে এড়িয়ে যাওয়ার পথ নাই। আচ্ছা, এর মধ্যে জি সিরিজের সাথে আপনার বেশ কিছু কাজ হয়েছে, একটু জানতে চাইবো সেটা সম্পর্কে। হ্যাঁ, জি সিরিজে অনেকগুলো গান জমা হয়ে আছে, যেগুলো মাস্টার আমি ডেলিভারি করে দিয়েছি বা হস্তান্তর করে দিয়েছি। সেখান থেকে 2টা গানের মিউজিক ভিডিওর কাজ চলছে। বিকাশ সাহা করছেন এফএস মুন ভাইয়ের একটা গান এবং কিশোর পলাশের একটা গান। সেটা আমার প্রিয় 2টা গান। হ্যাঁ, আমি গাইতে পারছি না, গাওয়ার লোভ হচ্ছে যে গাই, কিন্তু গাইতে পারছি না। সেগুলো আসলেই শুনতে পারবেন ইনশাল্লাহ। 2টা খুব ভালো গান আসবে। একেবারে শেষের দিকে চলে এসেছি শহীদ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আগামী দিনগুলো সুন্দর হোক আর ভালো ভালো কাজের সাথে থাকুন, তেমনটা তো আমরা সব সময় চাই। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হয়ে গেল বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। স্কটল্যান্ডের ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং বিখ্যাত কবি ওয়াল্টার স্কটের একটি উক্তি বলে অনুষ্ঠান শেষ করব আজ। তিনি বলেছেন, দেশাত্মবোধ মানুষকে কাজ কর্মে আন্তরিক করে তোলে। প্রিয় দর্শক, আসুন দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি, দেশকে ভালো রাখি, নিজেরাও ভালো থাকি। এবার গান। শ্রদ্ধেয় ছোটকু আহমেদ পরিচালিত, জীবন্ত কিংবদন্তি ছোটকু আহমেদ, ওনার লাস্ট মুভি আহারে জীবন। এই আহারে জীবনের টাইটেল গানটা আমার করা ছিল, লিখেছিলেন আরেক কিংবদন্তি ফিল্ম পরিচালক জাকির হোসেন রাজু। আচ্ছা। এই গানটা আমার সুর ছিল,
সেটা গাওয়ার চেষ্টা করছি। শুনি। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক, মন বলে যাব কাছে, নিয়তি দাঁড়ায় এসে কেন যে এমন, আহারে 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 জীবন, আহারে আহারে আহারে।